আশা করি সবাই ভালো আছো। এই বছর আমি কেনিয়া বেড়াতে গেছিলাম এবং আমরা ঠিক করেছি আমরা এটা নিজেরা যাব। কারণ আমাদের এই প্ল্যানটা বহু বছর আগে ছিল। যে বছর লকডাউন হয়েছিল সে বছর ঠিক করেছিলাম কেনিয়া যাব, কিন্তু আমরা সেটা যেতে পারিনি। এবং এই বছর 2025-এ আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা কেনিয়া যাব। এবং আমরা ভেবেছি যে আমাদের যেটুকু বিদেশে যাওয়ার অভিজ্ঞতা আছে, যে নিজেরা সেটা যেতে পারি কিনা একবার দেখি। তো তোমাদেরকেও বলছি তোমরা একবার চেষ্টা করে দেখো, এবং আমি যেভাবে প্ল্যান করেছি যদি সেটা করতে পারো তাহলে তোমরাও কিন্তু খুব ভালোভাবে কেনিয়া ঘুরে আসতে পারবে। প্রথম যে কাজটা করেছি, কোথায় কোথায় যাব একটা আইটিনারি ঠিক করতে হবে। তো আমি কি করেছিলাম, কলকাতা শহরের কিছু ট্রাভেল এজেন্সিকে ফোন করেছিলাম, তাদের আইটিনারি চেয়েছিলাম। এবং তারপরে আমাদের একজন ওয়েল উইশার আছেন দেবাশিস দে, তিনি আগে ঘুরে এসছেন, তার কাছ থেকেও আমরা আইটিনারিটা নিয়েছিলাম। এবং এরপরে আইটিনারিটা দেখলাম যে আমরা কোথায় কি থাকবো না থাকবো। যেমন একটা কথা বলি, দেবাশিস দা আমাদের যে আইটিনারি দিয়েছিল, উনি যেদিনকে গিয়েছিলেন সেদিনকে উনি কিন্তু নাইরোবিতে ছিলেন। আমাদের মনে হয়েছিল একদিন যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। তো সেটাকে বাঁচানোর জন্য আমরা কি করেছি, নাইরোবিতে নেমেই 6.5 ঘন্টার একটা ড্রাইভ করে আম্বুসলি চলে গেছিলাম। এইভাবে তোমরাও কি করবে, তোমরা একটা বেসিক আইটিনারি নিয়ে নিজেদের মতন করে চেঞ্জ করে তোমরা একটা সুন্দর আইটিনারি তৈরি করে নেবে। তো আমরাও কি করেছিলাম, এরম সব জায়গা থেকে ঘুরে একটা আইটিনারি তৈরি করেছিলাম। কেনিয়ায় একটা নিয়ম আছে, ওখানে তোমাকে লোকাল কোনো ট্রাভেল এজেন্সির সাথেই যেতে হবে, কারণ ওখানে তোমার যেহেতু ফরেস্টের ড্রাইভগুলো আছে। তো আমরা সেই জন্য কি করেছিলাম, ইন্টারনেট থেকে যাদের নাম পেয়েছি বা আমাদের যারা চেনা জানা গেছে তাদের থেকে নাম কালেক্ট করে তাদেরকে সবার সাথে দেখলাম ইন্টারনেটে কার কিরম রেটিং আছে। এবং যাওয়ার পরে আমরা ঠিক করলাম এমন একজনের সাথে যাব যে আমাদের কোনো পরিচিত বা তার পরিচিত, তিনি ওই ট্রাভেল এজেন্সির সাথে গেছে। তো আমরা সমস্ত অনেক ট্রাভেল এজেন্টের থেকে 3জনকে সিলেক্ট করেছিলাম। তো 3জনের সাথে কন্টিনিউ কথা বলছিলাম যে কোন হোটেলে থাকবো, কোথায় যাব, ওনারা একটা আমাদের সাজেশন দিচ্ছে। এবং তখনই আমরা জানতে পেরেছি যে জুলাই থেকে অক্টোবর এই টাইমটা যদি কেনিয়া যাওয়া যায় তাহলে কিন্তু 100 USD আলাদা করে দিতে হবে, কারণ মাসাই মারাতে এই সময় ঢুকতে গেলে এক্সট্রা এই 100 USD দিতে হয়। সুতরাং আমরা ঠিক করলাম ঠিক আছে আমরা তাহলে জুন মাসেই যাই। তো আমাদের হঠাৎ করে জুন মাসে ডিসাইড হওয়ার পরে আমরা তারপর ট্রাভেল এজেন্টের সাথে কথা বললাম, বলার পরে আমরা প্রথমে ভেবেছিলাম একটা মোটামুটি হোটেলে থাকবো। কিন্তু দেবাশিস দা এই বিষয়ে আমাদের খুব ভালো একটা সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি ইউরোপে যাও তাহলে তুমি হোমস্টেতে থাকো, একটু কম দামি হোটেলে থাকবো, কারণ ইউরোপ অনেক সেফ। কিন্তু আফ্রিকার দেশগুলোতে যেহেতু ওদের ওখানকার প্রচুর গরিব, সুতরাং চুরিটা কিন্তু খুব বেশি হয়। সেই জন্য উনি আমাদের অ্যাডভাইস করেছিলেন যে না, কম দামি কোনো হোটেলে থাকবে না, এমন হোটেলে থাকবে যেখানে সিকিউরিটি খুব ভালো। তো ওনার কথাটা আমরা শুনেছি, শোনার পরে আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমরা তখন ডিসাইড করেছি আমরা ভালো হোটেলে থাকবো। ভালো হোটেলে থাকতে গেলে কিন্তু আমাদের ডলারটাও কিন্তু বেড়ে গেছিলো। তো আমরা ফাইনালি যে এজেন্সির সাথে ঠিক করেছিলাম তাদের সাথে কথা বললাম। তারা আমাদের বলেছিল যে 2টো ডেট আপনাকে ঠিক করতে হবে, কারণ আমি দেখব আপনার ঠিক করা ডেটে সমস্ত জায়গাগুলো যেটা আপনারা প্ল্যান করেছেন প্রত্যেকটা হোটেল আছে কিনা, আমি সব ব্যবস্থা করতে পারছি কিনা। সুতরাং 2টো জায়গা 2টো ডেট আমরা তাকে বলে দিলাম। দেওয়ার পরে তিনি আমাদের জানালেন যে না ঠিক আছে, এই ডেটটায় তোমরা ব্যবস্থা করতে পারো। এরপরে আমাদের এলো যে টাকাটা তাকে আমরা কি করে পাঠাবো। তো আমরা ডিসাইড করলাম যে টাকা পয়সাটা এখন বললাম ঠিক আছে আমরা সময় নিচ্ছি, এবং আমরা আবার সবার কাছ থেকে জিজ্ঞাসা করতে শুরু করলাম যে ওনার সাথে আমরা কি করে টাকাটা আমরা পাঠাবো।
সমস্ত খোঁজখবর নিয়ে আমরা দেখলাম যে অনেকে আমাদের বলল যে না, পুরো টাকা তোমরা দেবে না। তো আমরা ওনার সাথে কথা বলে ঠিক করেছিলাম আমরা যখন গিয়ে পৌঁছাবো 25% ক্যাশে দেবো, মানে ডলারে পেমেন্ট করব। তো বাকিটা আমাদের বাকি যে টাকাটা পড়ে রইলো 75% দুটো পার্টে আমরা পাঠাবো। তো প্রথম পার্টে যখন টাকা পাঠালাম, একটা কথা কিন্তু আপনাদের সবার মাথায় রাখতে হবে, এই যে আমি টাকা পাঠাচ্ছি কেনিয়াতে, এর সাথে কিন্তু এক্সট্রা দুটো চার্জ ধরে নেবেন। একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক টাকা কাটবে, আর একটা হচ্ছে কেনিয়ার যে মেন ব্যাংক আছে সে টাকা কাটবে। এবং যেই ব্রাঞ্চ থেকে তোমরা টাকাটা পাঠাতে পারবে সেই ব্রাঞ্চের যেন সুইফট কোড থাকে। সুইফট কোড না থাকলে কিন্তু তোমরা সেটা পাঠাতে পারবেন, এবং সুইফট কোড হচ্ছে সেই ব্যাংক ফরেন ব্যাংকের সাথে ট্রানজাকশান করতে পারে, এটাই হচ্ছে সুইফট কোড। তো আমরা ফার্স্ট লটে টাকা পাঠিয়ে দিলাম, তারপরে আবার সেকেন্ড লটে পাঠিয়েছিলাম, এবং লাস্টে যখন গিয়েছিলাম আমরা 25% টাকা গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। এরপরে তোমাদের যখন ফার্স্ট বুকিংটা হয়ে যাবে তখন তোমরা প্রতিদিন ডলারের রেটটা দেখতে থাকবে। যেদিন ডলারের রেটটা সুবিধা হবে সেদিন তোমরা ডলারটা তুলে নেবে হিসাব করে। আর একটা কথা মনে রাখবে, 2014 সালের আগের কোনো ডলার নেবে না, এবং প্রতিটি ডলার যখন নিজের কাছে নেবে না তখন সেই ডলারের পেছনে দেখে নেবে কোনো স্ট্যাম্প আছে কিনা, কারণ স্ট্যাম্প দেওয়ার ডলার কিন্তু ওখানে চালাতে খুব সমস্যা হয়েছিল। আমরা একটা হোটেল থেকে শেষমেশ আমাদের একটাই ছিল, শেষমেশ খুব কষ্ট করে ওই টাকাটাকে এক্সচেঞ্জ করেছি, এবং কেনিয়ার যে সিলিং আছে সেটা কিন্তু আমি এখান থেকে করে নিয়ে যাইনি। আমি নাইরোবি এয়ারপোর্টে নেমেছি, নেমে কিন্তু কেনিয়ার সিলিংটা আমি ট্রান্সফার করে নিয়েছি। ও আর একটা ভালো কথা, তুমি চাইলে তুমি ডলার দিয়েই যে সবসময় কেনিয়ান সিলিং নিতে পারবে তা নয়, এয়ারপোর্টে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিও চলে, ইন্ডিয়ান কারেন্সি দিয়েও কিন্তু তুমি কেনিয়ান সিলিং পেতে পারো, এই সুবিধাটা কিন্তু আছে। আর একটা কথা বলে দিলাম, আমরা কিন্তু ফোরেক্স কার্ড নিয়ে গেছিলাম, এবং ফোরেক্স কার্ডটা সব জায়গায় চলবে না, শপিং মলে কিন্তু ফোরেক্স কার্ডটা চলে। আমরা যখন শপিং মলে গেছি ফোরেক্স কার্ড দিয়েই কিন্তু কেনাকাটা করেছি। সুতরাং তোমরা যখন বিদেশে যাবে তখন কিন্তু একটা ফোরেক্স কার্ড অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এরপর যখন টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে এবার আমরা ফ্লাইটের টিকিটটা দেখতে থাকলাম। দেখার পরে দেখলাম আমাদের ভারতবর্ষ থেকে দু জায়গা থেকে নাইরোবি যাওয়া যায়, একটা হচ্ছে দিল্লি থেকে আর একটা হচ্ছে মুম্বাই থেকে। তো দেখলাম দিল্লির টিকিটের দাম বেশি, মুম্বাই টিকিটের দামটা কম। এবং আরও একটা জিনিস দেখলাম, তিনটে কোম্পানি যাচ্ছে আমাদের এখান থেকে, একটা ইন্ডিকো, একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স আর একটা কেনিয়ান এয়ারওয়েজ। তো আমরা ডিসাইড করলাম কেনিয়ান এয়ারওয়েজে যাব, কিন্তু কিন্তু দুটো কথা বলে দিলাম, খুব একটা ভালো কিন্তু না, সার্ভিস খুব একটা ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে খুব ডিলে করেছিল, আপ ডাউন দুটোই কিন্তু ডিলে হয়েছিল। আর তখন এই দুর্ঘটনাটা আহমেদাবাদের মানে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যা খবর আসছিল, সেই জন্য আমরা এই কারণে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাতিল করে দিয়েছি। এবং বাতিল যে করেছি আমরা খুব বুদ্ধিমানের কাজ করেছি। কেন? যেদিন আমরা ফিরছিলাম সেদিন যারা ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিট কেটেছিল, পুরো এয়ারলাইন্সের ওই দিনকে কিন্তু বাতিল হয়ে গেছিলো, ওই দিনে কিন্তু আপ ডাউন সব বন্ধ হয়ে গেছিলো। সুতরাং আমার তখন দাঁড়িয়ে মনে হয়েছিল যে আমরা খুব ঠিক করেছি, আমরা কেনিয়ান এয়ারওয়েজের টিকিটটা কেটেছি। তো ওইটা হওয়ার পরে এরপর তোমরা খোঁজ নেবে যে আমাদের কলকাতা থেকে মুম্বাই যাওয়ার টিকিটটা কবে একটু সস্তা হয়, এবং সেটা দেখে 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 দেখলাম ইন্ডিকোটা একটু ঠিকঠাক টাইমে, কারণ আমাকে তো মুম্বাই এয়ারপোর্টে গিয়ে কিছুক্ষণ থাকতে হবে, না থাকলে পরের ফ্লাইটটা তো আমাদের ধরতে হবে। তো আমার মনে হয় 4 থেকে 5 ঘন্টা একটা লেওভার থাকা খুব দরকার যদি তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরো। সেই ভাবনা চিন্তা করে আমরা ইন্ডিকোর টিকিট কেটেছি, আপ ডাউন দুটোই, একেবারে দুটো টিকিট কেটে নিয়েছি, দিয়ে আমাদের ফ্লাইটের টিকিটটা আমরা ইন্ডিকোই ফাইনাল করেছি। এবং অবশ্যই লাগেজ গোছানোর সময় কিন্তু একটু ওজনটা করে নিও, কারণ ডোমেস্টিকে 15 কেজি আর ইন্টারন্যাশনালে কিন্তু বড় ব্যাগে 20 কেজি। সুতরাং এখান থেকে যদি তোমরা বেশি নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের একটা টাকা
অনেকটাই, একটু না অনেকটাই টাকা কিন্তু তোমাদের দিতে হবে। এই বিষয়ে একটু সাবধান করে দিলাম। আমরা যে এজেন্সির সাথে গেছি সেই এজেন্সি আমাদের দুটো জিনিস বলেছিল যে তোমরা কটনের জামা কাপড় পরবে এবং কভার করা, মানে ফুল হাতা ফুল প্যান্ট পরবে এবং হালকা কালার পরতে বলেছিল। কারণ বলছে পোকামাকড় না খুব ডার্ক কালার পরলে অ্যাট্রাক্ট করবে তোমাদের দিকে, এবং এই পোকামাকড় এলে কিন্তু র্যাশ বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের একটু কেনাকাটা করে নিলাম। আমরা একটু কলকাতা শহরে ঘুরে ঘুরে যেটুকু, খুব সামান্যই অল্প কিছু কিনেছিলাম এবং সাদার দিকে আমরা বেশি ঝুঁকেছিলাম। আর এই জামা কাপড় প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেটা আমাদের যেটা ভুল হয়েছে, সেই ভুলটা কি হয়েছে, আমরা লোকের মুখে শুনে গেছিলাম যে কেনিয়ার টেম্পারেচার খুব গরম, সুতরাং বেশি কিছু নিয়ে যাবার দরকার নেই, রাতের দিকে একটা কিছু নিয়ে গেলেই হবে। তো এই শুনে গেছি, আমরা তো ইন্টারনেট দেখিনি যে তখন ওয়েদারটা কিরাম থাকবে। ওখানে গিয়ে দেখছি লোকাল লোকেরা সবাই সোয়েটার পরে ঘুরছে, রীতিমতো 16 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো এই 16 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার আমাদের খুব ঠান্ডা লেগেছে। দুটো জ্যাকেট ছিল, সুতরাং সব জায়গায় যেখানে যেখানে ঘুরেছি ওই দুটো জ্যাকেট পরেই ঘুরেছি। ম্যাক্সিমাম জামা কাপড়ের ওপরে ছবি উঠেছে ওই দুটো জ্যাকেটে, কারণ ঠান্ডা তো। আর ওখানে অদ্ভুত একটা হাওয়া দেয়, হাওয়া দেওয়ার পরে তোমার কিন্তু ঠান্ডাটা লাগবে। এবং অবশ্যই বলে দিলাম, জঙ্গল সাফারির সময় খুব ধুলো ওড়ে, যাদের এই ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু মুখে মাস্ক নিতে ভুলবে না, এটা কিন্তু মাথায় রেখে লাগেজে গুছিয়ে নেবে। এরপরে ওই এজেন্সি আমাদের বলে দিয়েছিল যে আপনারা 1.5 মাস আগে ভিসার অ্যাপ্লাই করবে। তো এখন অনেকের মধ্যে একটা চিন্তা আছে যে ভিসার অ্যাপ্লাইটা আমরা কোথা থেকে করব। তো তোমাদের একটা কথা বলে রাখছি, ইউটিউবে এরম বহু চ্যানেল আছে যারা কেনিয়ার ভিসা কি করে করে তোমাদের একদম দেখিয়ে দিচ্ছে, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই, খুব সহজ। তোমরা ইউটিউবে কোনো একটা সাইটে গিয়ে সেখানে দেখে দেখে তোমরা ওটা ফিল আপ করবে, এবং ফিল আপ যদি ঠিকঠাক হয় 2 থেকে 3 দিন লাগে কেনিয়ার ভিসা আসতে। তো আমরা কিন্তু ওই ইউটিউব চ্যানেল দেখেই কিন্তু ভিসাটা ফিল আপ করেছিলাম, করার পরে আমাদের কিন্তু 3 দিনের ভেতর ভিসা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। পৃথিবীর কিছু দেশ আছে যেখানে তোমরা ইন্টারনেটে দেখে নেবে, সেখানে ঢুকতে গেলে কিন্তু ইয়ালো ভ্যাকসিন দিতে হয়। যেরকম সাউথ আমেরিকার কিছু দেশ, আফ্রিকার কিছু দেশ, সাথে অবশ্য অনেক দেশে ঢুকতে গেলে আবার পোলিও ভ্যাকসিনই লাগে। এবং একটা কথা তোমরা জেনে রাখবে, এই সার্টিফিকেটটা যাওয়ার সময় লাগে না, যখন তুমি ঢুকবে এয়ারপোর্টে ঢুকবে, ফেরার সময় যে এয়ারপোর্টে নামবে সেই এয়ারপোর্টে লাগে। এবং কলকাতা শহরের হাতে গোনা কয়টা জায়গায় কিন্তু ইয়ালো ভ্যাকসিন পাওয়া যায়। সুতরাং তোমাদের যখন ভিসা এসে যাবে তখন কিন্তু খোঁজ নিতে শুরু করবে যে কোথায় স্টক আছে, এই ইয়ালো ভ্যাকসিনের স্টক আছে। তো আমরা এই এতগুলো ঘুরে খিদিরপুরে যে মেরিন অফিস আছে ওখানে পেয়েছিলাম, ওখানে আমাদের ডেটে অ্যাপয়েন্টমেন্ট হলো, ভ্যাকসিনটা নিলাম। আমরা কিন্তু লাইফ টাইম ভ্যাকসিন পেয়েছি, ইয়ালো ভ্যাকসিন। এবং ওখানে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি যে ইয়ালো ভ্যাকসিনের যে স্টক ওদের আছে আর একদিন হবে, তারপরে কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট করেছে সে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিল। সুতরাং এই রিস্কটা কিন্তু একদম নেবে না, ভিসার সাথে সাথে কিন্তু ইয়ালো ভ্যাকসিনের ডেট ফিক্সড করে নেবে। আর ইয়ালো ভ্যাকসিন মাস্ট। তোমরা যখন মুম্বাই, আমি যেন মুম্বাই এয়ারপোর্টে নেমেছিলাম, ওরা ওপর দিয়ে আমাকে কিন্তু ভালো করে দেখেনি, কিন্তু হাতে দেখেছে যে আমার এই ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিন সার্টিফিকেটটা কিন্তু নিয়ে তোমাকে ক্যারি করতে হবে। তো ইয়ালো ভ্যাকসিন আমাদের এসে গেছিলো, সাথে সাথে ওরা দিয়ে দিয়েছিল। এইভাবে আমাদের তোমাদের ইয়ালো ভ্যাকসিনের ব্যবস্থাটা করে নিই। যদি আমার আইটিনারি এবং আমি কোন এজেন্সির সাথে গেছি সেটা যদি জানার ইচ্ছা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে লেখো, আমি তোমাকে আমার আইটিনারি এবং অবশ্যই কোন ট্রাভেল এজেন্টের সাথে গেছি, কেনিয়া ঘুরেছি, তাদের ডিটেল তোমাকে দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে মাই জলি ড্রাইভ। আজ এই অবধি। আর আমার ব্যক্তিগত মত জানাচ্ছি, ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। ভালো থেকো।